हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल। तो देखो আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে সুপার 50 যে নতুন কোর্স একটা লঞ্চ করছি যেখানে তোমার 25টা চ্যাপ্টার টোটাল দুটো বুকের উপর থেকে 25 দিয়ে 50টা চ্যাপ্টার, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি তোমাদেরকে যেটা করতে হবে, আমি তো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পুরো ডিটেলসে বুঝিয়ে অঙ্কগুলোকে করে করে যাব, কিন্তু অঙ্কগুলো আমি যখন পড়বো বা কোনো একটা থেকে পিডিএফ থেকে বা বুক থেকে, তখন কি হবে তোমাদেরকে খাতা পেন নিয়ে কিন্তু বসতে হবে। সাথে সাথে আমি যেটা পড়ছি সেটা যেন তোমরা লিখে নাও, লিখে কিন্তু তারপরে অঙ্কটা করো, যাতে করে তোমার কি হবে মাইন্ডটা অনেকদিন ধরে ওটা থেকে যাবে। প্লাস ডিএ কিন্তু প্র্যাকটিস করতেই হবে, ঠিক আছে। যখনই প্রবলেম হবে তুমি আবার ভিডিওটাকে ইউটিউবে গিয়ে রিমাইন্ড করে দেখতে পারো। ওকে, তো আজকে ফার্স্ট যে চ্যাপ্টার যেটা শুরু করবো সেটা হচ্ছে অ্যাভারেজ, মানে যাকে আমরা বাংলায় গড় বলি, ঠিক আছে। তো বেসিক্যালি এই চ্যাপ্টারটা অনেকটা সোজা চ্যাপ্টার, অনেকটা ক্যালকুলেশন পার্ট। এবার ক্যালকুলেশন পার্ট বলতে গেলে ক্যালকুলেশন তো নিজের উপর ডিপেন্ড করছে, তুমি কতটা স্পিডে ক্যালকুলেট করতে পারবে। যতটা স্ট্রং হবে ক্যালকুলেশনে তত তুমি দেখবে অঙ্কটা তত তোমার ইজি মনে হবে। যা বলি না আমরা যে অঙ্ক খুব মানে কঠিন অঙ্ক মাথায় ঢুকছে না, কারণটা কি? কারণটা হচ্ছে একটা জিনিস, আমাদের ক্যালকুলেশন বেস প্রচুর উইক আছে। ক্যালকুলেশন বেসকে যত বাড়াবে, যত ইজি ক্যালকুলেট করতে পারবে, ঠিক আছে, তত দেখবে তোমাদের তখন অঙ্কের প্রতি ভয়টা কেটে যাবে। আমরা ভয় কেন করি বলো তো অঙ্ককে? কারণ আমরা গতানুগতিক কিছু অঙ্ক ওই কিছু সাডেন মানে যে স্টেজ বা ক্যালকুলেশন যে প্রসেস ওটাই জেনে এসেছি। এছাড়া অঙ্ককে নিয়ে ভাবিনি বা কোনোদিন বুঝিনি, ঠিক আছে। অঙ্ককে নিয়ে যেদিন তুমি ভাববে যে এটা কেন হচ্ছে, ক্যালকুলেশনটা ওর জন্য কেন করো, কেন আমরা যোগ করলাম, কেন বিয়োগ করলাম, এইটা যতদিন তুমি মাথার মধ্যে নিয়ে আসতে পারবে দেখবে অঙ্ককে আর ভয় লাগবে না। মানে তোমাকে অল ওভার যে কোনো ম্যাথের জন্য করতে হবে, আরবিটারি ফর অল ম্যাথস, ঠিক আছে। যে কোনো ম্যাথের জন্য তোমাকে সিচুয়েশন এমন রাখতে হবে, নিজেকে এমনভাবে প্র্যাকটিস করতে হবে যাতে তুমি ওটাকে সলভ করতে পারো। তুমি না কিছু অঙ্ক এই প্রসেস বা সাবসাব কি করলে শর্টকাট প্রসেস ইউজ করলে অঙ্ক হয়ে গেল, ব্যাস বিশাল খুশি যে আমি অঙ্ক করতে পারছি, ওটা কিন্তু অঙ্ক হয়নি। শর্টকাট প্রসেস ইউজ করে তুমি সাডেন কিছু অঙ্কের জন্য কিছু শর্টকাট লিমিট আছে যেগুলো ইউজ করে তুমি করতে পারবে, কিন্তু তোমাকে হঠাৎ অঙ্ক চেঞ্জ করে দিলে তুমি করতে পারছো না। তার মানে তোমাকে অঙ্কটা তুমি নিয়ে কিছু বুঝোইনি, তুমি জাস্ট মুখস্থ করেছো যে এই অঙ্কের প্রসেস এই শর্টকাট। আমাকে ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসে কি করতে হবে না, আমাকে অঙ্কটাকে আগে বুঝতে হবে, অঙ্ক কি বলতে চাইছে, কতভাবে একটা অঙ্ককে সলভ করা যায় সেটা জানতে হবে। দেন তুমি আদার্স অঙ্কের উপর ওগুলো অ্যাপ্লাই করতে পারবে। যখন দেখছো একটা নতুন অঙ্ক তুমি সলভ করতে পারবে, তখনই দেখবে তোমার মধ্যে না হ্যাঁ এবারে আমি কিছু অঙ্ক শিখতে পেরেছি। আদারওয়াইজ ওই যে বই ধরে কিছু শর্টকাট মুখস্থ করলাম, ও এই অঙ্ক এই প্রসেস এই অ্যান্সার, ব্যাস এই তো হয়ে গেল, অঙ্ক শিখে গেছি। ওটা কোনোদিন অঙ্ক শেখা বলে না, ঠিক আছে, ওটাকে মুখস্থ করা বলে। আর মুখস্থ করে অঙ্ক জিন্দেগিতে শিখতে পারবে না। তো চলো শুরু করা যায়। আজকে হচ্ছে অ্যাভারেজ, ফার্স্ট চ্যাপ্টার। তো অ্যাভারেজ কি বলতো? অ্যাভারেজ হচ্ছে গড়। গড় মানে ধরো কোন একটা ক্লাসে লিমিটেড কিছু স্টুডেন্টস আছে, ওকে, কিছু স্টুডেন্টস আছে 20 জন বা 25 জন। তো এবারে ওদের কিছু কে হয়তো অঙ্কে 30 পেয়েছে, আউট অফ 50-এর মধ্যে কে 45 পেয়েছে, কে 50 পেয়েছে, এরকম কিছু নাম্বার পেয়েছে। তো এদের আমি যদি বলি ওই 50 জনের যদি অ্যাভারেজ বের করি, অ্যাভারেজ মানে কি, যে সব থেকে কম পেয়েছে আর যে সব থেকে বেশি পেয়েছে, এই দুটো নাম্বার ঠিক এই যে রেঞ্জটা, এই রেঞ্জের মিডলে কোনো না কোনো একটা জায়গায় অ্যাভারেজ নাম্বারটা হবে, টোটাল অল ওভার ক্লাসের হয়ে যাবে। তখন এই অ্যাভারেজ সবসময় মনে রাখবে, লোয়েস্ট নাম্বার আর হাইয়েস্ট নাম্বার এই দুটোর মিডিলে কোনো একটা জায়গায় অ্যাভারেজ থাকে, ঠিক আছে। তো বেসিক্যালি তাহলে আমি কি বললাম, ধরো একটা ক্লাসে আউট অফ 50-এর মধ্যে একটা ম্যাথের এক্সাম হয়েছে, বা 50 জন স্টুডেন্ট আছে, 50 জন স্টুডেন্ট টোটাল নাম্বার অফ ম্যাথ এক্সামে আমি ধরলাম 50 এক্সামে হয়েছে। ওই 50-এ কেউ পেয়েছে 30, কেউ পেয়েছে 25, কেউ পেয়েছে 27, কেউ পেয়েছে 35, কেউ পেয়েছে 45, আবার কেউ 50-এ 50ও পেয়েছে। তাহলে 1 2 3 4 5 6 জন নিয়ে নিলাম। 6 জন একটা ক্লাসে টোটাল 6 জন আছে। এই 6 জন টোটাল 50 নাম্বার পরীক্ষায় কেউ 30 পেয়েছে ম্যাথে, কেউ 25 পেয়েছে, কেউ 27 পেয়েছে, কেউ 35 পেয়েছে, কেউ 45 পেয়েছে, কেউ 50 পেয়েছে। তাহলে অ্যাভারেজ কি করে বললাম, এখানে দেখো সব থেকে লোয়েস্ট নাম্বার কোনটা, সব থেকে লোয়েস্ট নাম্বার এলএন কোনটা, এলএন হচ্ছে আমার লোয়েস্ট নাম্বার হচ্ছে 25। সব থেকে হাইয়েস্ট নাম্বার কোনটা, হাইয়েস্ট নাম্বার এইচ এর 50। তাহলে এই 25 আর 50-এর মিডলে যে রেঞ্জ আছে, 25 থেকে 50 মাঝখানে যতগুলো নাম্বার আছে ওর মধ্যে কোনো একটা নাম্বার হচ্ছে আমার অ্যাভারেজ হবে। বোঝা গেল? ওই অ্যাভারেজটা কত হবে সেটা বের করতে হবে। এই হচ্ছে প্রসেস। ক্লিয়ার? অ্যাভারেজ কি না, অ্যাভারেজের তাহলে টোটাল ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে না, অ্যাভারেজের ফর্মুলা দাঁড়াচ্ছে কি বললাম,
না সাম অফ অবজারভেশন, এখানে যতগুলো অবজারভেশন মানে কি যে নাম্বারগুলো আমি দেখছি, ও এই স্টুডেন্টটা 50 এত পেয়েছে, তার মানে ওটা আমি অবজার্ভ করছি, ওকে দেখছি, তার মানে এটা হচ্ছে প্রত্যেকটাকে বলা হচ্ছে একটা একটা অবজারভেশন। তার সাম অফ অবজারভেশন, সাম অফ observation by number of বা total number of observation, total number of observation, এটা হচ্ছে আমাদের এভারেজের ফর্মুলা, যাকে আমরা শর্টে লিখতে পারি সামের s বাই নাম্বারের n, s বাই n। তাহলে এভারেজ ইকুয়াল টু s বাই n। s মানে কি সাম, সাম মানে সাম অফ অবজারভেশন, যতগুলো অবজারভেশন দেওয়া থাকবে তাদের যোগফল বাই টোটাল নাম্বার। তো এটাকে যদি আমি বাংলাতে বলি তাহলে কিভাবে লিখবে, বাংলাতে লিখবে উপরে লিখবে সংখ্যাগুলোর যোগফল বাই নিচে লিখবে টোটাল নাম্বার বা মোট সংখ্যা, ঠিক আছে। বাংলায় লিখবে সংখ্যাগুলির যোগফল বাই মোট সংখ্যা। বাংলা হাতে লেখা আমার একটু খারাপ আছে, তো একটু মোটামুটি দেখে নাও, বলে দিচ্ছি। উপরে হচ্ছে সংখ্যাগুলির যোগফল বাই নিচে হচ্ছে মোট সংখ্যা। এই হচ্ছে আমাদের এভারেজের বেসিক ফর্মুলা। এটা এই ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা টোটাল এভারেজ চ্যাপ্টারে একটা ফর্মুলার উপর কিন্তু দাঁড়িয়ে আছে, এটা দিয়েও আমরা বের করতে পারি। তো এবারে যদি একটা চ্যাপ্টার বের করতে যাই তাহলে কিছু কিছু অঙ্ক আছে যেগুলো অনেক লেন্থি হয়ে যাবে, তো সেগুলোকে কিছু শর্টকাট ইউজ করবো। শর্টকাট ইউজ করার আগে কিন্তু আগে অঙ্কটাকে বুঝতে হবে, শুধু আমি শর্টকাট ইউজ করে গেলাম, করে দিলাম, তোমরা করে নিলে, ওটা নয়। অঙ্কটাকে বুঝে তারপরে এবারে আমাকে বলো যে হ্যাঁ আমি এবারে অঙ্কটা করতে পারছি বা নতুন কোনো অঙ্ক শিখতে পারছি, তারপরে আমাকে বলো। আর নেক্সট একটা বলে দিই, আমি টোটাল দুটো বই বলেছিলাম, তো একটা বুক থেকে ধরে ধরে আমি করে যাবো, সেকেন্ড বুকটাও করবো। তো সেকেন্ড বুকটা আমি করার আগে তোমরা আগে প্র্যাকটিস করবে, ওটা প্র্যাকটিস হিসাবে দুটো নোটসই আমি তোমাদেরকে দেওয়া থাকবে, দুটো বুকই। তো সেই নোটসটা তোমরা কি করবে, প্র্যাকটিস করবে। এটা তো করে গেলে, ধরো আজকে আমি 1 থেকে 19 করাবো, তাহলে 1 থেকে 19 করার পরে তোমরা সেকেন্ড পিডিএফটা ওপেন করবে। সেকেন্ড পিডিএফটা ওপেন করার পর ওখানে যতগুলো অঙ্ক যে প্রসেস আমি এখানে করালাম শিখলে সেগুলো আগে করার চেষ্টা করো, হচ্ছে কিনা দেখো। যদি না হয় তারপরে যে পরে তো আমি তো ওইটাও করে দেবো, তখন তোমরা চেক করে নেবে যে কোথায় ভুল হয়েছে, ঠিক আছে। তো বেসিক্যালি হ্যাঁ টোটাল 50টা চ্যাপ্টার, 50 ইন্টু পার চ্যাপ্টার যদি আমি মিনিমাম 4টে ভিডিও ধরি, 50 আর 200টা ভিডিও, তাহলে এই 200টা ভিডিও যেভাবে বলছি আমি তোমাদেরকে, যদি ওইভাবে একটু প্র্যাকটিস করে, যদি খাতা পেন ইউজ করে নিজের নোটস কিন্তু নিজেই বানাবে। একটা বারবার একটি কথা বলছি, আমি পিডিএফ দিয়ে দিচ্ছি বা আমি এখানে অনেক দেখবে ইউটিউব চ্যানেল আছে, দেখবে উপরে লেখা থাকে, কোশ্চেন লেখা থাকে, আমি কিন্তু সেরকম কোনো কিছু করবো না, আমি জাস্ট মুখে অঙ্কটা বলে যাব, ঠিক আছে। প্রবলেমটা আমি মুখে বলবো, তোমরা কিন্তু ওটা শুনে শুনে আগে লিখতে হবে। তার আগেও আমি অলরেডি তোমাদেরকে, যেহেতু আমি আবার পিডিএফও দিয়েছি, আগে কিন্তু ওটা খাতায় আগে কোশ্চেনটা লিখে নাও। কোশ্চেন লেখা মানে কিন্তু একটা কোশ্চেন লেখা মানে দুবারের সলিউশনের সমান হয়ে গেল কিন্তু, ঠিক আছে। তোমাকে আর পড়তে হবে না, মাইন্ডে কিন্তু কোশ্চেনটা তুমি 70 থেকে 80% কিন্তু বুঝতে পেরে যাবে অঙ্কটা কি চাইছে, কি বলতে চাইছে, ঠিক আছে, এটা বুঝে যাবে। তাহলে আগে কোশ্চেনকে নিজে খাতার মধ্যে লেখো, লেখা কমপ্লিট হয়ে গেলে দেন তুমি এবার নিজে থেকে ট্রাই করো, যদি না হয় তখন ভিডিও দেখো, বা আগে ভিডিও দেখে পুরোটা শিখে নাও। শিখার পর তুমি আবার অফ করে বা ইয়ে করে নতুন একটা খাতায় প্র্যাকটিস করবে। বারবার একটা কোশ্চেনকে যতবার প্র্যাকটিস করবে তুমি, তোমার ক্যালকুলেশন পাওয়ার কিন্তু ঠিক ততটাই বাড়বে। তো চলো দেখা যাক কি বললাম, এভারেজ ইকুয়াল টু সাম অফ অবজারভেশন বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন, মানে s বাই n। তাহলে এই গেছে আমাদের অবজারভেশন ফর্মুলা, সরি এভারেজের ফর্মুলা। তো এবার এটাকে আমি তাহলে কি করব, তাহলে এই যে নাম্বারগুলো 1 2 3 4 5 6 জন, 6 জনের যে নাম্বার আছে, এই 6 জন তাহলে টোটাল ম্যাথে কেউ 50-এ 30 পেয়েছে, কেউ 50-এ 25 পেয়েছে, কেউ 50-এ 27 পেয়েছে, কেউ 50-এ 35 পেয়েছে, কেউ 50-এ 45 পেয়েছে, কেউ 50-এ 50 পেয়েছে। তাহলে এটাকে অ্যাভারেজ, তাহলে ওই যে টোটাল 6 জনের অ্যাভারেজ কত সেটা বের করব। তো সেটা বের করব, দেখো প্রথমে আগে নর্মালি ফর্মুলা যেভাবে ইউজ করে সেভাবেই করি একটু। টোটাল সবগুলোর যোগফল, টোটাল যোগফল কত হবে রে, সামটা কত হবে বের করো। 30 25 55 55 আর 35 40 মিলে কত হচ্ছে 80, 30 25 হচ্ছে 55, 80 আর 50 মিলে হচ্ছে 130, সরি 130, 130 55 27, 55 27 মিলে কত হচ্ছে 57, 12 2 হাতে 1, 5 2 7 1 8, 82, 82 ইন্টু 130 কত হচ্ছে 2, 8 9 10 11, 1 হাতে 1, 212। তাহলে টোটাল আমি যোগফল কত পেলাম, টোটাল যোগফল পেলাম 212।
এটা হচ্ছে যোগফল বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন 1 2 3 4 5 6টা অবজারভেশন 6 দিয়ে ভাগ করব তাহলে কত হচ্ছে 6 3 18 19 20 21 3 32 6 5 30 2 20 6 3 18 2 3 3 3 3 এবারে চলতে থাকবে ঠিক আছে এইভাবে তাহলে এইটাই হচ্ছে আমাদের এভারেজ এটাকে যদি আমি রাউন্ড অফ করে লিখি 35.33 এটা হচ্ছে আমাদের এভারেজ বোঝা গেল তো এক্ষেত্রে কিছু একটা নাম্বার একটু বাড়িয়ে দেই দিলে কাটাকাটি করতে সুবিধা হবে 2 2 4 5 6 এক বাড়াবো এটাকে 28 করে দেই ঠিক আছে এটাকে 28 করে দেই তার মানে এটা কত হয়ে যাবে 213 হয়ে যাবে ওকে তখন এটা কাটাকাটি হয়ে যাবে 6 3 18 না তখন দুয়ে যাবে না আবার 6 3 18 19 33 হচ্ছে 36 3 দরকার 31 করে দেই 31 করা মানে 27 27 থেকে 28 করলাম 3 বাড়ালাম 6 করলাম ওকে 6 3 18 19 করে 36 6 34 তাহলে এভারেজ কত হলো 36 দেখো আমি নাম্বারটাকে একটু চেঞ্জ করলাম কারণ যেহেতু দশমিকটাকে অ্যাভয়েড করার জন্য তাহলে এই 6টা নাম্বার কি কি 6টা নাম্বার পেলাম না 6টা নাম্বার পেলাম 30 25 31 35 45 আর 50 এই যে টোটাল 6টা নাম্বার পেয়েছি এই 6টা নাম্বারে এভারেজ আমি কত পেলাম 36 তাহলে কিভাবে বের করলাম না টোটাল নাম্বারগুলোকে যোগ করলাম সাম অফ অবজারভেশন বাই টোটাল নাম্বার এইভাবে কিন্তু আমরা কি বলবো এভারেজ বের করতে পারি তো দেখো এইভাবে বের করতে গেলে আমাদের একটা প্রবলেম কি হচ্ছে যে নাম্বারগুলোকে আমরা যোগ করছি যোগ করে তাকে 6 দিয়ে ভাগ করছি অনেক ব্যাপার ক্যালকুলেশন অনেকটা লেগে যাচ্ছে একটা ডিভিয়েশন মেথড হয় ঠিক আছে এই ডিভিয়েশন মেথড ইউজ করে কিন্তু আমরা এভারেজটা বের করতে পারি খুব সহজে ডিভিয়েশন মেথড কি একটু বোঝার চেষ্টা করো নাম্বারগুলোকে আমি আরেকবার লিখে দিচ্ছি কি কি নাম্বার বলেছিলাম 30 25 31 35 45 50 ডিভিয়েশন মেথড কি না ডিভিয়েশন মেথড হচ্ছে এই যে নাম্বারগুলো আমরা ইউজ করছি না লিখেছি আমি কি বলেছিলাম একটু আগে সবার প্রথমে বলেছিলাম যে সবথেকে ছোট নাম্বার আর সবথেকে বড় নাম্বার এর মিডলে কোথাও একটা এভারেজ থাকে তাহলে এর মিডলে কোনো একটা এভারেজ আমি ধরে নিচ্ছি ওকে এর মিডলে যে এভারেজটা ধরবো যদি ওই সংখ্যাগুলোর মধ্যে কোনো একটা ধরে নিই তাহলে আরো সুবিধা হবে আমি ধরে নিই 35 থেকে 50 এর মিডলে কেউ আছে 45ও আছে 31ও আছে 35ও আছে 40ও আছে যে কোনো একটা সংখ্যা তুমি ধরে নাও আমি এখানে 35টা ধরে নিয়েছি যে এইটাই হবে এভারেজ আমি ধরে নিচ্ছি ক্লিয়ার তো এখন যদি আমি 35 এভারেজ ধরেই নেই আমি তাহলে 35 এর থেকে 30 কত কম -5 কম 30 35 থেকে 25 কত কম -10 কম 35 থেকে 31 কত কম 4 কম 35 35 এত ডিফারেন্স 0 হয়ে যাবে যেহেতু সেম নাম্বার 35 থেকে এটা কম নয় বেশি আছে কত বেশি +10 10 বেশি 35 থেকে 50 কত বেশি +15 বেশি ওকে এই গেল আমি টোটাল এভারেজ থেকে প্রত্যেকটা নাম্বার ডিফারেন্স কত সেটা বের করলাম দেখো এবার ডিফারেন্সগুলো যোগ করব যেহেতু সাম অফ অবজারভেশন ছিল ওখানে যোগফল হতো তাই এখানে আমি কি করব এই ডিফারেন্সগুলো যেগুলো বের করলাম তাদের যোগ করব যোগ করে দেখো কি পাচ্ছি এখানে -10 +10 তো অলরেডি যোগ করে কি হবে 0 হবে আগে কেটে দেই তাহলে আমার -5 আর -4 মানে -9 আর +15 কত হচ্ছে +6 কত পেলাম +6 +6 যে ডিফারেন্স হচ্ছে এটা কতগুলো নাম্বারের ডিফারেন্স 6টা নাম্বারের ডিফারেন্স তাকে 6 দিয়ে আমি ভাগ করব তাহলে কত পেলাম +1 এই যে +1 পাচ্ছি তার মানে আমি এভারেজ যেটা ধরেছিলাম তার সাথে আমার কি হবে +1 যোগ করতে হবে তাহলে এই যে 36 পেলাম এই 36 হচ্ছে টোটাল 6টা নাম্বারের এভারেজ একটু আগে ক্যালকুলেশন করে আমি কি পেয়েছিলাম যোগ করে 6 দিয়ে ভাগ করে 36 পেয়েছিলাম দেখো আমি ডিভিয়েশন মেথড ইউজ করে কি পেলাম 36 পেয়ে গেলাম এটা অনেকটা সোজা এখানে ক্যালকুলেশন অনেক ছোট নাম্বারগুলো কনভার্ট করে দিলাম তো আরেকবার আমি বলে দিচ্ছি যে ডিভিয়েশন মেথডটা কি না মেথডটা হচ্ছে যে নাম্বারগুলো দেওয়া থাকবে ওর মিডলে কোনো একটা নাম্বারকে আমি এভারেজ হিসাবে ধরে নিব দিয়ে ওই এভারেজ থেকে প্রত্যেকটা নাম্বারের ডিফারেন্স আগে বের করব ডিফারেন্স বের করে দেখব ডিফারেন্সগুলো বের করলাম বের করে ডিফারেন্সগুলোকে যোগ করব
প্লাস মাইনাস লিখে করবে, কারণ কম হলে মাইনাস, বেশি হলে প্লাস। যোগ করে দেখো ওভারঅল আমার প্লাস 6, 6 বেশি হচ্ছে কতগুলো নাম্বার উপরে, 6টা নাম্বারের উপরে, তাহলে 6 দিয়ে ভাগ করে দাও। তাহলে এটা হচ্ছে আমার এভারেজ কত বেশি, 1 বেশি। আগে এভারেজ কত ধরেছিলাম আমি 35, তাহলে 1 বেশি হলে টোটাল আসল এভারেজটা কত, অরিজিনাল এভারেজটা 36 হবে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের ডিভিয়েশন মেথড। ক্লিয়ার? এখানে একটু জিনিস মাথায় খেয়াল করো তো, সব থেকে লোয়েস্ট নাম্বার এর থেকে বড় হবে এভারেজ, এর থেকে ছোট এভারেজের থেকে বড় হবে হাইয়েস্ট নাম্বার। লোয়েস্ট নাম্বার বলতে পারি বা স্মলেস্ট নাম্বার এসএন বলতে পারি, হাইয়েস্ট নাম্বার বলতে পারি বা লার্জ নাম্বার বলতে পারি, যেটা খুশি বলতে পারো। ঠিক আছে? আর ইকুয়াল কখন হবে, যদি নাম্বারগুলো একই হয়ে যায়। ধরো 2 2 2 2 5টা 2 আছে, তার এভারেজ কি হবে, 2 হবে। সেক্ষেত্রে ছোট নাম্বারও 2, এভারেজও 2, বড় নাম্বারও 2। যদি নাম্বারগুলো সবসময় একই থাকে, একই নাম্বার হয়, তখন এভারেজ কিন্তু ওই নাম্বারটাই হবে। আর না হলে সবসময় মাথায় রাখবে ছোট নাম্বার আর বড় নাম্বারের মিডিলে, ওই রেঞ্জের মিডিল বড় একদম মিডিলেই থাকে এভারেজ। ঠিক আছে? এখানে দেখো 36, 35 আর 50 কোন একটা জায়গায় দেখবে ব্যালেন্স করে এই নাম্বারগুলো ঠিক 36 কোথাও না কোথাও ঠিক মিডিল জায়গাটায় আছে। হ্যাঁ, এবারে একদম মিডিল কখন হচ্ছে ওটা বুঝবো কি করে, না কোনো কনজিকিউটিভ নাম্বার নিব। ধরো যাদের ডিফারেন্স গুলো এক, এখানে ডিফারেন্স কত, 5 কমছে, 6 বাড়ছে, আবার 4 বাড়ছে। দেখো এদের মধ্যে ডিফারেন্স কিন্তু সেম নয়। যদি ডিফারেন্স সেম হয়ে যায় না, তখন এভারেজ দেখবে একদম মিডিলে থাকে, তখন আমাদেরকে আর ক্যালকুলেশন করার দরকার নেই, তখন দেখেই কিন্তু আমরা অ্যান্সার বলতে পারবো। বোঝা গেল? চলো, এইগুলো হচ্ছে অ্যাভারেজের বেসিক কনসেপ্ট। এবারে কিছু সলভ করা যায়, কি বলেছে দেখি। ফার্স্ট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 1 কি বলেছে, একটি পরিবারের 6 জন সদস্যের বয়স যথাক্রমে 4 বছর, 8 বছর, 22 বছর, 40 বছর, 65 বছর ও 31 বছর। টোটাল 6 জন। 6 জনের এজ কত দিয়েছে, 4 ইয়ার্স, 8 ইয়ার্স, 22 ইয়ার্স, 40 ইয়ার্স আর 65 বছর, আর একটা দিয়েছে 31 বছর। এই দিয়েছে আমার 6 জনের টোটাল বয়সের কি, 6 জনের বয়স দিয়েছে, দিয়ে বলেছে ওই পরিবারের সদস্যের গড় বয়স কত হবে, ওই পরিবার সদস্যের গড় বয়স কত হবে। তো আমরা কি জানি, একটা প্রসেস জানি, যোগ করে 6 দিয়ে ভাগ করে দেবো, সেটাও করা যাবে। আমি ডিভিশন মেথডটা ইউজ করি। ডিভিশন মেথড ইউজ করতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমে বলে দিই যোগ করলে কি হবে, যোগ করলে 6 দিয়ে ভাগ করলে কত আসবে, সবগুলোকে যোগ করো, 8 4 12, 12 আর 22 মিলে কত হচ্ছে 24, 34, 34 আর 40 মিলে 74, 74 74 প্লাস 31, 74 প্লাস 31 কত হয় 75, 105, 105 প্লাস 65 কত হচ্ছে 170। তাহলে টোটাল 170 বছর বাই 6, তাই তো। একশো 70 বছর বাই 6, এটাকে ভাগ করলে হবে 6 2 12, 5 50, 8 6 48, এত বছর। এটা মানে হচ্ছে 28 বছর আর 2 6 বছর, 2 6 বছর ইন্টু 12 মানে 4 মাস। এইটা হবে তোমার অ্যান্সার, 28 বছর 4 মাস। ওকে, এইটাকে তো আমি যোগ করে বের করলাম। তো এভরি বেসিক্যালি জিনিসটাকে আমি যোগ করবো না, এটা ডিভিশন মেথড ইউজ করে তোমাদেরকে দেখিয়ে দেই জলদি কি করে হচ্ছে। দেখো আমি ধরে নিব সব থেকে কম কে আছে 4, সব থেকে বেশি কে আছে 65, তাহলে এর মাঝখানে কোনো একটা, আমি আগেরটা যেটা ধরে দিলাম সেটা ওই সংখ্যাগুলোর মধ্যে কোনো একটা ধরেছিলাম, এবার আমি একটু আলাদা ধরবো, আমি সংখ্যাগুলোর বাইরে বাট 4 আর 65 মিডিলে আমি 50 ধরে নিচ্ছি, ওই রেঞ্জের মাঝখানে আমার কোথাও একটা আছে 50, আমি সেটা ধরে নিচ্ছি, এটা ধরে করবো। দেখো 50 হয়েছে, তাহলে এবারে এই 50 থেকে এটা কত কম হচ্ছে দেখো তো, আর একটু কাছাকাছি, 65 অনেকটা কাছে চলে গেল 50, এটাকে 35 ধরে নাও তো, দিলে যত মিডিলটাকে ধরার চেষ্টা করবে তত এখানে রেঞ্জটা তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে, তত ছোট ছোট নাম্বার আসবে। তাহলে 35 মানে এটা হচ্ছে -31, এটা হচ্ছে -27 নাকি, এটা হচ্ছে -13, এটা হচ্ছে +5, এটা হচ্ছে +30,
এটা হচ্ছে -4। এই গেল আমি ডিফারেন্সটা বের করলাম। এবারে যোগ করব। দেখো যোগ করছি, -4 আর -31 মিলে হচ্ছে -35। আমি মাইনাসগুলোকে যোগ করছি, দেখো যোগ করার টেকনিকটা দেখো, দুটোকে যোগ করে -35 করলাম। আর 27 আর 13 কেন যোগ করলাম, এই 7 আর 3 মিলে কত হবে, 10 হবে। তুমি সবসময় চেষ্টা করবে যত ইউনিট প্লেসে 10 বা 10 এর মাল্টিপল নাম্বার আনার চেষ্টা করবে, তাহলে ক্যালকুলেশন তোমার সুবিধা হবে। 27 আর 13 যোগ করলে কত হয়, 40, তার মানে -40। তার -75 হচ্ছে আমার নেগেটিভ নাম্বারগুলোর যোগফল, আর পজিটিভ নাম্বারের যোগফল হচ্ছে +35। তার মানে অলরেডি আমার -40 কিন্তু থেকে যাচ্ছে একটা। এটা হচ্ছে ডিফারেন্স কিন্তু থেকে যাচ্ছে -40। কতগুলো নাম্বার, 1 2 3 4 5 6টা নাম্বার, তাহলে 6 দিয়ে ভাগ করো। 40 কে 6 দিয়ে ভাগ করলে কত হবে রে, -6 36, 40 4 যাবে না, তাই তো? তাহলে একে ওই টাইপের ভগ্নাংশ আনতে হবে। 6 দিয়ে ভাগ করলে 6 6 36, 4 মানে 6 পূর্ণ 4 এর 6, 4 এর 6 মানে 2 এর 3, মানে 6 পূর্ণ 2 এর 3 বছর, 2 এর 3 বছর মানে 3 4 12 4 2 8, 6 ইয়ার্স 8 মান্থ। এখান থেকে এটা কি মাইনাস আছে, 6 ইয়ার 8 মান্থ, এটা কি মাইনাস, তাহলে এখান থেকে মাইনাস করো, 6 ইয়ার 8 মান্থ মাইনাস করে দেখো, তাহলে এটাকে 34 বছর করে দেই আর 12 মাস করে দেই। 1 বছর এখান থেকে ধার নিয়ে কি করলাম, মাস ছিল না উপরে, 12 মাস করলাম, তাহলে 12 থেকে বিয়োগ করে 4 মাস, আর 34 থেকে এটা গেলে বিয়োগ করলে 28 বছর। তাহলে দেখো 28 বছর 4 মাস হয়েছে। আমি ডিভিশন মেথডে আগের বারে যেটা করেছিলাম, এই সংখ্যাগুলোর মধ্যে কোনো একটা নাম্বার ধরে করেছিলাম, এবারে এই সংখ্যাগুলোর বাইরে বাট ওই রেঞ্জটাকে ফলো করতে হবে আমাকে, মানে স্মলেস্ট নাম্বার আর লার্জেস্ট নাম্বার, এই যে রেঞ্জ আছে এই রেঞ্জের মিডিলে বা কোথাও একটা তুমি যে কোনো একটা নাম্বার ধরে এইভাবে ডিফারেন্স বের করবে, ডিফারেন্সকে যোগ করবে, টোটাল অবজারভেশন দিয়ে ভাগ করবে, দিয়ে এবারে মাইনাস থাকলে যেটা ধরেছিলাম অ্যাভারেজ, অ্যাসাইন্ড অ্যাভারেজ থেকে মাইনাস করব, আর যদি পজিটিভ আসে তখন যোগ করব। ক্লিয়ার? ওকে, নেক্সট। কোশ্চেন নাম্বার 2। ভিডিওগুলো কেমন হচ্ছে আমাকে টেলিগ্রাম গ্রুপ যেটা আছে প্লাস টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো, কমেন্ট করতে পারো, বা আমাদের ফেসবুকে যেখানে থাকবে সেখানেও কমেন্ট করে জানাতে পারো, এই সরি ইউটিউবে। ওকে, এবার যেটা ব্যাপার হচ্ছে, যেখানে যেখানে ডাউট থাকবে সেটাও আমাকে কমেন্ট জানতে পারো যে স্যার আমার এই অঙ্কটা বোঝার প্রবলেম হচ্ছে বা এই জায়গায় আমি বুঝতে পারছি না, আমাকে টেলিগ্রামে, অবভিয়াসলি টেলিগ্রাম আমাদের মধ্যে কমিউনিকেশন একটাই জায়গা আছে টেলিগ্রাম, তো সেখানে তুমি কমেন্ট করে তোমার ডিটেলস যা প্রবলেম হবে তুমি জানাতে পারো, আমি সবসময় চেষ্টা করবো ওগুলোকে সলভ করার। ওকে, চলো কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, 7 8 12 20 2x, 7 8 12 20 2x, আরেকটা আছে কি 10। এর গড় বলে দিয়েছে, এদের গড় বলে দিয়েছে কত, 15। এটাই হচ্ছে গড় বলে দিয়েছে, এদের গড় 15। আমাকে বলছে x এর ভ্যালু কত। এটা সিম্পল প্রসেস, তোমাকে ওই একদম গতানুগতিক যেটা ফার্স্ট প্রসেস যোগ করে এ করব। তাহলে 1 2 3 4 5 6, 6টা সংখ্যার যদি গড় 15 হয়, 6টা সংখ্যার যোগফল কত হবে বলো তো? আমরা কি জানি, ফর্মুলাটা একটু লিখে নাও, এভারেজ ইকুয়াল টু s বাই n, এভারেজ ইকুয়াল টু সাম বাই নাম্বারস। তাহলে এখান থেকে আমি বলতে পারি সাম ইকুয়াল টু কি হবে, এভারেজ ইনটু n, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা এভারেজ বের করার, এটা যোগফল বের করার ফর্মুলা, আর টোটাল কতগুলো নাম্বারস আছে, কতগুলো নাম্বারস আছে, ধরে কিছু সংখ্যক নাম্বার বা কিছু সংখ্যক সংখ্যার এভারেজ দিয়েছে এত বলে দিচ্ছে এবং তাদের যোগফল বলেছে, সেখানে কতগুলো নাম্বার আছে তুমি কি করে বের করবে। তাহলে নাম্বার বের করার জন্য ফর্মুলা হচ্ছে কি না, সামকে ডিভাইডেড বাই এভারেজ। এই তিনটা ফর্মুলা, অ্যাকচুয়ালি অরিজিনাল ফর্মুলা এটাই, এর থেকে বেস করে বাকি দুটো ফর্মুলা বের করতে হয়েছে, ঠিক আছে? এই তিনটা ফর্মুলা একটু লিখে রাখবে। তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6টা, 6টা নাম্বারের এভারেজ কত বলেছে 15, 6টা নাম্বারের এভারেজ 15 বলেছে, নাম্বার অফ 6টা, তাহলে গুণ করলে আমি কি পাবো, সাম পাবো। তাহলে 15 এর কত হয় রে, 90। তাহলে 6টা নাম্বারের যোগফল আমি কত পেলাম, 90 পেলাম। ক্লিয়ার? 6টা নাম্বারের যদি যোগফল আমি 90 পাই, তাহলে এখানে 6টা নাম্বারের যোগফল কত হচ্ছে, এখানে 6টা নাম্বারের যোগফল কত হচ্ছে বলো, 8 7 15, 15 12 কত হয় রে 27, 27 আর 30 57। তাহলে 2x
প্লাস 57 সমান সমান কত পাচ্ছি আমি 2x একটা নাম্বার আর 57 এর সংখ্যাগুলো যোগফল, এই যে এগুলো যোগফল, এটা যোগফল 57। তাহলে এখান থেকে x এর ভ্যালুটা বের করতে পারবে 90 - 57/2। এটা একটু নিজে করবে, আমি কিছু কিছু জায়গায় ছেড়ে দিব, যেগুলো আসলে তোমরা নিজেরা করে নেবে, ঠিক আছে। মাইনাস করে 2 দিয়ে ভাগ করবে, তখন এভারেজ কিন্তু পেয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, একটি কমিটির 10 জন সদস্যের গড় বয়স 22। 10 জন আছে, 10 জনের গড় বয়স বলে দিয়েছে 22। সর্বকনিষ্ঠ সদস্য বাদ দিয়ে বাকি সদস্যের গড় বয়স 23 হলে, সর্বকনিষ্ঠ মানে যে সব থেকে ছোট নাকি, তাহলে যে সব থেকে ছোট তাকে বাদ দিলাম, মানে -1 চলে গেল, বাকি থাকলো 9 জন। এই 9 জনের গড় বয়স কত বলে দিয়েছে 23। দেখো এভারেজটা কি হয়েছে, বেড়ে গেছে। একজন গেছে, এভারেজ 1 বেড়েছে। যদি এরকম মিলে যায় না, 10 জনের ছিল 22, একজনকে বাদ দিলাম, 9 জন হলো, 9 জনের এভারেজ কত হলো 23, মানে 1 আমার বেড়ে গেছে। একজন গেছে 1 বেড়েছে, দুজন গেলে 2 বাড়বে। যদি এরকম মিলে যায় সেক্ষেত্রে ক্যালকুলেশন হিসাব দেখো, তাহলে বলছে সর্বকনিষ্ঠ সদস্যের বয়স কত। অ্যাকচুয়ালি এর জেনারেল রুলটা কি, যে চলে গেছে তার বয়সটা কত ছিল সেটাই জানতে বের করতে চেয়েছে। তাহলে 10 জনের 22 ছিল, তাহলে 10 জনের মোট কত হবে 10 × 22, ক্লিয়ার। চলে গেছে মানে মাইনাস কে গেছে 9 জনের গড় বয়স কত 23, তাহলে 9 জনের মোট বয়স এটা। 10 জনের মোট বয়স থেকে 9 জনের মোট বয়স যদি আমি বিয়োগ করে দেই, তবেই যে চলে গেছে তার কি পাবো, এভারেজটা পেয়ে যাবো, ক্লিয়ার। ওটা একটা প্রসেস গেলে তোমরা নিজেরা করবে। আমি যেটা বলছি একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে 10 জনের এভারেজ যেটা ছিল সেখান থেকে কতজন চলে গেছে, একজন চলে গেছে, এভারেজ 1 বেড়েছে। তাহলে এখন বর্তমান কতজন 9 জন, তাহলে শর্টকাট হচ্ছে 22 এভারেজ মাইনাস এখন যতজন আছে 9 জন ইনটু এই যে সংখ্যাটা 1, এটা যদি মিলে যায় এটা গুণ করে দেখবে, ওটাই आंसर 13 হবে। এখানেও বের করে দেখবে 13 আসবে, ক্লিয়ার। এটাই হবে আমাদের শর্টকাটটা বলে দিলাম প্রসেস, বা এটাকে +1 এটাকে +1 করে সলভ করে দেখবে, এটাই পেয়েছি। মানে যদি আবার এই যে একজন একজন যদি মিলে যায়, তাহলে আগে 10 জনের এভারেজ যা ছিল, এভারেজ মাইনাস বর্তমান কতজন আছে 9 জন ইনটু এই যে 1, যদি মিলে যায় ইনটু 1, ঠিক আছে। যদি এখানে মনে করো 10 জনের এভারেজ 22, 2 জন চলে গেছে মানে 8 জন, 2 জন চলে গেছে মানে 8 জন, 8 জনের এভারেজ ধরো মনে করো 24। সেক্ষেত্রে একটা ফর্মুলাটা, এই ফর্মুলা যদি ইউজ করি তাহলে কি হবে 22 - 8 × 2, 22 থেকে 8 বিয়োগ করলে কত হয় রে 14 নাকি, 14 × 2 28। তাহলে এখন বর্তমানে এভারেজ কত হবে, যে চলে গেছে, যে 2 জন চলে গেছে তাদের যোগফল কত 28 বছরের। দেখো কি করে হচ্ছে, এটা একটু বের করে দিচ্ছি এখানে, এই সলিউশনটা নিজে করে নিবে। দেখো 10 × 22 মাইনাস 8 × 24, 10 22 মানে 220, আর 8 মানে হচ্ছে 8 দিয়ে 16 160, আর 32 192। তাহলে বিয়োগ করে দেখো 8 2 28 বছর হচ্ছে। দেখো দুজনের টোটাল, দুজনের যোগফল হচ্ছে 28 বছর। যদি বলে দুজনের গড় কত, তখন একে 2 দিয়ে ভাগ করে দিব, কত হবে 14 বছর গড় হবে, বা এখানে যদি 2 দিয়ে ভাগ করে দেব তখন গড় হবে 14। মানে এইটা বেরাচ্ছে যেটা, এই যে এইটা বেরাচ্ছে এভারেজ, তাকে আমরা টোটাল নাম্বার অফ পার্সন দিয়ে গুণ করলে কি হবে, ওই একজনের মোট বয়স হবে। এখানে দুজনের মোট এভারেজ কত, এটা হচ্ছে এভারেজ, দুজনের এভারেজ কত 22 - 8 14, তাকে 2 দিয়ে গুণ করে আমরা কি পাচ্ছি, টোটাল দুজনের মোট বয়স পাচ্ছি, ক্লিয়ার। চলো নেক্সট, চার বলছে 30 টাকা কেজি দামের 8 কেজি চালের সঙ্গে 40 টাকা কেজি দামের 12 কেজি চাল মিশিয়ে বা মিশ্রিত করলে মিশ্রিত চালের যে হবে সেই কত কেজি, কি বলেছে, চাল মিশিয়ে মিশ্রিত চালের কেজি প্রতির গড় দাম কত। মানে টোটাল 2 প্রকার চাল আছে, একটা চাল হচ্ছে 30 টাকা, এক প্রকার চাল হচ্ছে 30 টাকা পার কেজির দাম, আর এক প্রকার চালের দাম কত হচ্ছে 40 টাকা পার কেজি। ওকে, 2 প্রকার চাল আছে। এই চালটা আমি নিয়েছি 8 কেজি, এই চালটা আমি নিয়েছি 12 কেজি।
দিয়ে দুটো চালকে একসাথে মিশিয়ে দিয়েছি, এবারে ওটাকে বিক্রি করব। বিক্রি করতে বলছে, তাহলে গড় দাম আমার কত দাঁড়াবে? তাহলে গড় দাম মানে কি? টোটাল অ্যামাউন্ট বাই টোটাল কোয়ান্টিটি। টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে এখানে? 1 কেজি দাম 30 টাকা, তাহলে 8 কেজি দাম কত হবে? 240 টাকা। এখানে 1 কেজি দাম 40 টাকা, 12 কেজি দাম কত হবে? 12 4 48, 480 টাকা। তাহলে টোটাল কত টাকা হচ্ছে? 48 আর 24 52, 52 20 72, 720 টাকা। টোটাল কত কোয়ান্টিটি কত? এই যে এখানে 8 কেজি, এখানে 12 কেজি, মানে 20 কেজি। তাহলে 20 দিয়ে ভাগ করে কত হবে? এভারেজ এটা কত দাম কত দাঁড়াবে? ওই মিশ্রিত চালের কেজি প্রতির গড় দাম কত হচ্ছে? 36 টাকা। ক্লিয়ার? তো এটাকে একটু শর্টে করব। এটা তো একটা প্রসেস যে এখানে টোটাল মোট দাম বের করলাম, এখানে মোট দাম বের করলাম, তাহলে টোটাল অ্যামাউন্ট মানে টোটাল যে মোট যে টাকাটা বাই মোট যে চালের পরিমাণ দিয়ে ভাগ করলাম, বেরিয়ে যাবে। এবারে এক্ষেত্রে একটু শর্টকাট করা যাক, কি হয় দেখি যাক। এটা একটা প্রসেস। সেকেন্ড বলছে, দেখো এই যে 8 কেজি নিচ্ছি কত করে? 30 টাকা পার কেজি করে, আর 12 কেজি নিচ্ছি 40 টাকা পার কেজি করে। তাহলে এই যে 8 আর 12 কি? এটা কোয়ান্টিটি। তাহলে এই কোয়ান্টিটির উপর কিন্তু এভারেজ ডিপেন্ড করে না। এভারেজ কোনোদিনও কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে না। এভারেজ কি কিসের উপর ডিপেন্ড করে? এভারেজ ওই কোয়ান্টিটির রেশিওর উপর ডিপেন্ড করে। তাহলে 8 আর 12 যে রেশিও কত হচ্ছে? 4 2 8, 4 3 12। বোঝা গেল? এই রেশিওটার উপরে কিন্তু এটা ডিপেন্ড করছে। তো এবারে দেখো এই যে 40 আর 30 আর 40 আছে না, তাহলে এভারেজ কি? এদের মিডিলে কোনো একটা নাম্বার হবে। তো এটার মিডিলের নাম্বার বের করা, মিডিল নাম্বার বের করার জন্য ফর্মুলা কি? 30 + 40/2 কত হচ্ছে? 70 35। তাহলে মিডিল নাম্বার আমি কি করে বের করছি? 35 পাচ্ছি। তো এবারে দেখো এই যে এখানে কত আছে? 2 কেজি, এখানে 3 কেজি। তার মানে বুঝতে পারছো এই যে নাম্বারটা বড় আছে না, তাহলে এই যে মিডিল আছে এই দিকের ভাগ 40 আর 35, এর মাঝখানে কোথাও না কোথাও এভারেজটা চলে আছে। 50 টাকা মতো দিলাম তো অনলাইন করছি। মানবে সাথে মিকে দেখ। তাহলে এইটা হচ্ছে 2:3। তো এবার ব্যাপার হচ্ছে এই যে নাম্বারটা 3 বড় আছে না, তার মানে এভারেজটা এই যে 35 আর 40, এর মিডল নাম্বার 35 বের করলাম, তাহলে এই 35 আর 40 এর মাঝখানে কোথাও না কোথাও আছে। তো একটু আগেই আমরা বের করে आंसरটা কি দেখলাম? 36। দেখো 35 আর 40 এর ওই রেঞ্জের মধ্যেই কিন্তু 36 পড়ছে, তাহলে এভারেজটা ওখানে আছে। তাহলে কি করে বের করব? নাম্বারটাকে একটু শর্ট করে দিলাম, দেখো ঠিক আছে? ওকে, তারপরে 2 কেজি নিয়েছি আর এটা 3 কেজি নিয়েছি। তাহলে 2 কেজি পার কেজি যদি 30 হয়, তাহলে কত হবে? ভ্যালু 60। এখানে পার কেজির দাম কত হবে? 1 কেজি দাম 40, তাহলে 3 কেজির দাম 120। তাহলে এখন যোগফল কত হচ্ছে? 180 বাই টোটাল কত? 5 কেজি। তাহলে 5 দিয়ে ভাগ করলাম, দেখো 36। ক্লিয়ার? এইভাবেও কিন্তু বের করা যায়। আমি নাম্বারটা অনেকটা ছোট করে দিলাম, ওখানে 720 চলে গেছিল, এখানে আমি 180 তে নিয়ে এসেছি। তার মানে সবসময় মনে রাখবে এই যে এভারেজ দুটো নাম্বার কোয়ান্টিটি আছে না, চালের যে অ্যামাউন্ট আছে কত কেজি চাল, ওই কোয়ান্টিটির উপর কিন্তু কোনোদিনও রেশিও আমাদের এভারেজ ডিপেন্ড করে না, ডিপেন্ড করে তাদের রেশিওর উপর। এই রেশিওতে যেটা বেরাবে বড় কোয়ান্টিটিতেও তাইও বেরাবে, এভারেজ কোনোদিনও চেঞ্জ হবে না। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5। কি বলেছে? 5 7 10 x ও 9 এর গাণিতিক গড়। গাণিতিক মানে অ্যারিথমেটিক মিন। এই যে বলেছিলাম মিন মানেও কিন্তু এভারেজ। অ্যারিথমেটিক মিন বা মিন, যদি শুধু মিন বলা থাকে সেটাও মানে এভারেজ, এভারেজ মানেও এভারেজ, আর বাংলায় তো গড় বলা যায়। ওকে, তাহলে আমাদের টোটাল 3টে নাম্বার, 1 2 3 4 5টা নাম্বার আছে। কি কি আছে? 5 7 10 x 9। এদের অ্যারিথমেটিক মিন বলেছে x, 8 বলেছি। তাহলে x এর ভ্যালু বের করতে বলেছি, নিজেরা করতে পারবে। টোটাল যোগ করবে, ঠিক আছে? যোগ করে এই যে 1 2 3 4 5 8টা সংখ্যা, 1 2 3 4 5 5টা সংখ্যার এভারেজ 8 বলেছে। তাহলে যোগফল কত হবে? একটু আগেই করলাম 40। তাহলে এখানে যোগফল বের করো, 7 12 21 21 31। তাহলে 31 + x = 40। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে? 9 হচ্ছে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 6।
এবিসি তিনটে সংখ্যার গড় বলেছে 20, তাহলে আমরা এবিসি যদি তিনটে সংখ্যার গড় 20 বলে, তাহলে তিনটে সংখ্যার যোগফল কি পাবো? গড়কে 3 দিয়ে গুণ করব 60। আবার বিসিডি এখানে তিনটে সংখ্যার গড় বলে দিয়েছে কত? 25, তাহলে যোগফল কত পাবো? 75। একটা জিনিস সবসময় মনে রাখবে না, সেটা হচ্ছে কোন সময় ক্যালকুলেশনকে বাড়াবে না। এখানে আমি 3 × 20 ফট করে 60 লিখতে যাবে না, তুমি 3 × 20 রেখে দাও না, দেখো না পরে কি বলে বা কি করতে হয় আমাদের। কোথাও না কোথাও এটা তো কাজে দিবে। সংখ্যাগুলো, গণিতগুলো বা অঙ্কগুলো যাই বলো না কেন, ওইভাবেই বানানো থাকে যাতে সংখ্যাগুলোকে ক্যালকুলেশন করা যায়, কেটে কেটে ছোট করা যায়। ঠিক আছে, তুমি দেখবে কোনো সময় ক্যালকুলেশনকে বাড়াবে না, এটা হচ্ছে একদম বেসিক জিনিস। আজকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কোথাও কেউ বলবে না ক্যালকুলেশন কোনোদিনও বাড়াবে না। ক্যালকুলেশনকে যতটা পারবে ছোট করার চেষ্টা করবে, তাতে তোমার টাইম বাঁচবে এবং তুমি অনেকটা অঙ্ক নিজে থেকে কিন্তু শিখতে পারবে। এখানে ফট করে 3 × 20 লিখে দিলাম 60, কেন লিখতে যাবো? থাক না 3 × 20, যখন দেখা যাবে পরে যদি প্রবলেম হয় আমি তো পরেও গুণ করতে পারবো। চাইলে আমাকে এখনই গুণ করতে হবে এমন কোনো কথা নয়, যদি দরকার হয় পরে গুণ করবো। তো এখানে থাক। কিছু কিছু কোশ্চেন দেখবে, এই যে কোনো এক্সাম বলে যায় বলো 30টা 25টা অঙ্ক এমনই থাকে, অঙ্কগুলো এমন ভাবে দেওয়া থাকে না, তোমাকে মানে ওরা ডিপেন্ড করবে যে আমাকে তুমি সময় দাও। তার মানে কি অঙ্ক নিজেই চাইবে যে তুমি আমাকে সময় দাও, কিন্তু ওখানে সময় খাটালে হবে না, তোমাকে সময় বের করতে হবে। তার মানে ক্যালকুলেশন পার্টকে ছোট করতে হবে। তো এক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি নাম্বারগুলোকে গুণ করব না, আমি রেখে দেবো যেরকম আছে সেরকমই থাক, গুণ করব না। আমাকে কি চেয়েছে? এখানে ডি এর ভ্যালু দেওয়া আছে, ডি এর ভ্যালু কত বলে দিয়েছে? 32। তাহলে ডি এর ভ্যালু যদি 32 হয়, এ এর ভ্যালু চেয়েছি। তার মানে আমি এ আর ডি এর মধ্যে যদি একটা রিলেশন আনতে পারি, তবে কিন্তু এক্ষেত্রে আমি অঙ্কটা করতে পারবো। তাহলে এ আর ডি এর মধ্যে অঙ্ক আনতে গেলে, রিলেশন আনতে গেলে আমাকে দেখো এখানে বি আর সি কে এলিমিনেট করতে হবে, মানে বাদ দিতে হবে। তাহলে বি আর সি কে কি করে বাদ দিব? যদি বিয়োগ করে দেই, তাহলে উপরের এই কোশ্চেন থেকে নিচের কোশ্চেন যদি আমি বিয়োগ করে দেই, কি পড়ে থাকবে দেখো তো? মাইনাস করে দেবো, সবগুলো মাইনাস হবে। আমরা ক্লাস 8-9 শিখেছি। তাহলে মাইনাস করলে বি বি আর সি সি কেটে যাবে, শুধু এ আর ডি পড়ে থাকবে। তার মানে এ মাইনাস ডি হবে। এক্ষেত্রে মাইনাস করো মানে 3 × 20 3 × 25 আছে, তাহলে 3টাকে আমি কমন নিতে পারি। তাহলে কমন নিলে মাইনাস হবে, উপরেরটা মাইনাস নিচেরটা, উপর থেকে নিচে মাইনাস করলাম, তাহলে 20 - 25, 20 - 25 মানে -5, তার মানে -15। দেখলে আমি কিন্তু গুণ করিনি। এক্ষেত্রে পড়া মনে হচ্ছে যে ওটা গুণ করে দিলে -15 জলদি বের করে দিতাম 60 আর 75 করলে, কিন্তু কিছু যদি এমন সংখ্যা থাকে যখন দেখবে সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার কিন্তু এই হিসাবটা কিন্তু কাজে লাগবে। সবসময় যে ক্যালকুলেশন যেটা দেখতে পাচ্ছ ওটা করবে না, কিছু জিনিস রেখে দাও, পরে ক্যালকুলেশন করবে। এক্ষেত্রে এবার ডি এর ভ্যালু কি হবে? 32। তাহলে ডিটা মাইনাস আছে, ওদিকে গেলে কি হবে? প্লাস হবে। তাহলে 32 - 15, তার মানে কত হচ্ছে? 17 নাকি রে? হ্যাঁ, তাহলে এর ভ্যালু কত পেলাম? আমি 17 পেলাম। ক্লিয়ার? চলো এবারে কোশ্চেন নাম্বার 7। কি বলেছে? প্রথম 201টি স্বাভাবিক সংখ্যার গড়। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে 1 থেকে স্টার্ট হবে। স্টার্টিং নাম্বার সব থেকে ছোট ন্যাচারাল নাম্বার যদি বলা হয় 1, 1 ইজ দা স্মলেস্ট ন্যাচারাল নাম্বার। ক্লিয়ার? তাহলে যে নাম্বারটা 1 থেকে স্টার্ট হবে 2 3 4 5 এইভাবে চলতে থাকবে আপ টু 201 পর্যন্ত। এই যে টোটাল 201টা নাম্বার আছে, এই 201টা নাম্বারের এভারেজ বের করতে বলেছে। 201টি স্বাভাবিক সংখ্যার গড় মানেই হচ্ছে এটা। 201টা স্বাভাবিক সংখ্যা মানে এটাই, 1 2 3 করে আপ টু 201 পর্যন্ত। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে দেখো একটা জিনিস, এটা হচ্ছে কনজিকিউটিভ নাম্বারস। কনজিকিউটিভ নাম্বার মানে পরপর নাম্বার, 1 এর পরে 2 2 এর পরে 3 3 এর পরে 4 4 এর পরে 5। কনজিকিউটিভ ওয়ার্ডটার মানেই হচ্ছে পরপর। তাহলে এদের ডিফারেন্স কত হয়? 1 করে ডিফারেন্স। আমি বলেছিলাম ডিফারেন্স যদি সেম হয়ে যায় না, ডিফারেন্স যদি সেম হয়ে যায়, ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার বাই 2। ডিফারেন্স যদি সেম হয়, ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার বাই 2, দ্যাট মিন্স 1 প্লাস 201 বাই 2, তার মানে 101। তাহলে প্রথম 201টি স্বাভাবিক সংখ্যার গড় কত পেলাম? আমি 101 পেলাম। ক্লিয়ার? যখনই শুধু ডিফারেন্স, শুধু স্বাভাবিক সংখ্যা নয়, ইভেন নাম্বারস, অড নাম্বারস যাই হোক না কেন, তুমি দেখবে এদের মধ্যে ডিফারেন্সটা, একটা নাম্বার থেকে আরেকটা নাম্বার ডিফারেন্সটা দেখবে মিডলে। ওই ডিফারেন্স যদি ইকুয়াল হয়ে যায়, এই ফর্মুলা অ্যাপ্লাই করবে, ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার বাই 2। এটা হচ্ছে ডিফারেন্স সেম, লিখে রাখবে ডিফারেন্স সেম। ওকে, ডিফারেন্স সেম হলে এই ফর্মুলা ইউজ করব।
নেক্সট, প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। এটা একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো আমি তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 8 মনে হচ্ছে নাকি রে? হ্যাঁ, প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। 11টা স্বাভাবিক সংখ্যা আমরা কি জানি? 1 2 3 4 5 6 ডট ডট 11। এদের বর্গ মানে স্কয়ার, 1 এর স্কয়ার, 2 এর স্কয়ার, 3 এর স্কয়ার, 4 এর স্কয়ার, 5 এর স্কয়ার ডট ডট করে 11 স্কয়ার। তাহলে এটা হচ্ছে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গ, এদের গড় চাইছে। এদের গড় একটা ফর্মুলা হয়, ফর্মুলা সূত্রটা একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে n+1 ইন্টু 2n+1 বাই 6। কি বললাম? n+1 ইন্টু 2n+1 বাই 6। n এর ভ্যালু কত? এখানে n এর ভ্যালু হচ্ছে যতগুলো নাম্বার হচ্ছে, 11টা নাম্বার বলেছে, তাহলে n এর ভ্যালু হচ্ছে 11। ক্লিয়ার? তাহলে 11 বসিয়ে দাও। 11+1 2 ইন্টু 11+1 বাই 6। তাহলে 11+1 মানে 12 ইন্টু 2 ইন্টু 11 মানে 22 প্লাস 1 23 বাই 2, এই সরি 6 6 দিয়ে 12, 23 দিয়ে 46। তাহলে গড় আমি কত পেলাম? প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার গড় পেলাম 46। ক্লিয়ার? ওকে, নেক্সট। তার ফর্মুলা হচ্ছে 2n+1 ইন্টু 2n+1 বাই 6। 9 10 15 20 10 15 20 ডট 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 60। এই যে সংখ্যাটা দেওয়া আছে, এই সংখ্যার রেঞ্জটা বলেছে, এদের গড় কত চেয়েছে? 10 15 20। এই যে সংখ্যা বলেছে, এদের এভারেজ চেয়েছে, সরি এদের এভারেজটা চেয়েছে। তাহলে রেঞ্জ দেখো, ডিফারেন্স দেখো 5 করে। যদি ডিফারেন্স 5 হয় তাহলে আমরা কি জানি? ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার বাই 2, তার মানে 70, 70 মানে 35। তাহলে এভারেজ কত হবে? 35। ক্লিয়ার? তুমি পুরো সংখ্যাটা লিখে যাবে 5 গ্যাপ গ্যাপ করে, দেখবে 35 কিন্তু ঠিক মাঝখানে থাকবে। বাম দিকে যতগুলো 35 এর বাম দিকে যতগুলো সংখ্যা থাকবে, ডান দিকে ঠিক ততগুলোই সংখ্যা থাকবে। লিখে দেখবে খাতায়, ওটা হয়ে যাবে। ঠিক আছে? নেক্সট 10 স্কয়ার বলে দিয়েছে। 1 এর স্কয়ার, 3 স্কয়ার, 5 স্কয়ার ডট 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 101 তার স্কয়ার। এদের গড় চেয়েছে। তার মানে এটা দেখতেই পাচ্ছ, প্রথম 101 আপ টু 101 পর্যন্ত 101টা সংখ্যা কিন্তু এখানে নেই। আমি ডাইরেক্ট কিন্তু 1 থেকে 101 দেখতে পাচ্ছি, কিন্তু আমি বলতে পারবো না এখানে 101টা সংখ্যা আছে। কিন্তু মাঝখানে 2 নেই, 4 নেই, 6 নেই, ইভেন নাম্বারগুলো নেই। তার মানে বিজোড় নাম্বারগুলো আপ টু 101 পর্যন্ত সংখ্যাগুলির যে স্কয়ার, তাদের গড় চেয়েছে। এটা দুভাবে করা যায়, এটা দুভাবে করা যায়। ওকে, একটা হচ্ছে ফর্মুলা, লিখে রাখো। একটা ফর্মুলা হচ্ছে x ইন্টু এক্স প্লাস 2 বাই 2, যেখানে x হচ্ছে লাস্ট অড নাম্বারস। যেখানে x হচ্ছে লাস্ট অড নাম্বার, সরি 2 নয় 3 হবে, এটা 3 হবে। কি বললাম? x ইন্টু এক্স প্লাস 2 বাই 3, যেখানে x হচ্ছে লাস্ট অড নাম্বার। তো লাস্ট অড নাম্বার এখানে কি দেখতে পাচ্ছি আমি? 101। তাহলে বসাও এখানে 101, আর ইন্টু যোগ 2 যোগ করা মানে 103 বাই 3। 3 দিয়ে ভাগ করো, 101 কেটে যাবে, 3 3 9, 3 7 21, 37 ইন্টু 103 গুণ করে দেখো, যেটা হবে ওটাই অ্যান্সার। ওই 101 তো কাটবে না রে, সরি সরি সরি, ওটা কাটে না রে। 1 1 2 কাটবে না, ঠিক আছে? এটা গুণ করে 3 দিয়ে ভাগ করবে, যেটা হবে ওটাই অ্যান্সার। তো অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, একটু লিখে নাও। 3467 পূর্ণ 2 এর 3, এটাই হচ্ছে অ্যান্সার। x ইন্টু এক্স প্লাস 2 বাই 3, এখানে x হচ্ছে আমার লাস্ট অড নাম্বার। ক্লিয়ার? এটা আর একটা প্রসেসও করা যায়, ওটা একটু বড় হবে। যে কতগুলো নাম্বার আছে সেটা বের করতে হবে আগে, দিয়ে সেভাবে একটা ফর্মুলা হয়। তো ওটা আমি যখন তোমাদের সলিউশন পিডিএফটা দেবো, ওখানে দেওয়া থাকবে, একটু দেখে নিবে। ঠিক আছে? 11 9
1 থেকে 25 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত হবে? 1 থেকে 25 পর্যন্ত জোড় স্বাভাবিক সংখ্যা, জোড় মানে কি আছে 2, তার ঘন মানে 2 এর কিউব, 4 এর কিউব, 6 এর কিউব, ডট 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 24 এর কিউব। 1 থেকে 25 পর্যন্ত যে জোড় সংখ্যাগুলো আছে তার স্বাভাবিক সংখ্যার ঘনের গড়, ঘন মানে কিউব, তাহলে সেক্ষেত্রে আমাকে এটা বের করতে হবে। এটার ফর্মুলাটা কি? কিউবের ক্ষেত্রে বলে দেই x ইন্টু এক্স প্লাস টু তার হোল স্কোয়ার, x ইন্টু এক্স প্লাস টু, এই এক্স প্লাস টু যে টার্মটা তার হোল স্কোয়ার বাই বাই কত হবে? এটা 4 হবে। কত হবে? 4 হবে। এক্ষেত্রে এক্সটা হচ্ছে লাস্ট ইভেন নাম্বার, তাহলে এক্ষেত্রে লাস্ট 1 থেকে 25 এর মধ্যে লাস্ট ইভেন নাম্বার কে 24, তাহলে ফর্মুলায় বসাও 24 ইন্টু 24 প্লাস 2 26, 26 এর স্কোয়ার, 26 এর স্কোয়ার না লিখে আমরা লিখতে পারি 26 ইন্টু 26, ওকে, বাই নিচে 4, 4 6 24, তাহলে গুণ করবে 6 ইন্টু 26 ইন্টু 26, যেটা বেরাবে সেটাই হচ্ছে অ্যাভারেজ। আমি বলে দিচ্ছি 4056, এটাই হচ্ছে অ্যাভারেজ। তাহলে ফর্মুলা হচ্ছে x ইন্টু এক্স প্লাস টু তার হোল স্কোয়ার বাই 4, যেখানে এক্সটা হচ্ছে লাস্ট ইভেন নাম্বারস, ওকে। কোশ্চেন নাম্বার 12 কি বলেছে দেখো, 100টি সংখ্যার গড় 46, 100টা সংখ্যার গড় বলেছে 46, বলেছে প্রতিটি সংখ্যার সাথে 5 যোগ করলে, এখানে যতগুলো নাম্বার আছে সবার সাথে আমি 5 যোগ করব, যোগ করে নতুন একটা নাম্বার পাবো। ধরো 100টা সংখ্যা আছে, প্রত্যেকটা সংখ্যা 5 যোগ করলাম, যোগ করে সেখানে আবার যে 100টা সংখ্যা পাবো সেগুলো কি হবে? সবার আগের সংখ্যা থেকে সবগুলো 5 বেশি, তাহলে সেক্ষেত্রে যে নতুন সংখ্যাগুলো আসবে তার এভারেজ কি হবে? একটা জিনিস বলে দিচ্ছি, মাথায় রাখবে, এই প্রতিটা সংখ্যার সাথে 5 যোগ, 5 বিয়োগ, 5 গুণ, 5 ভাগ, মানে তুমি সংখ্যাগুলোর সাথে যে কন্ডিশন অ্যাপ্লাই করবে, যোগ বিয়োগ গুণ ভাগ বা আদার্স কোনো 3 গুণ করে 4 বিয়োগ করলাম, প্রতিটি সংখ্যার সাথে 3 গুণ 4 বিয়োগ করলাম, যা কন্ডিশন অ্যাপ্লাই করবে সেটা সবসময় অ্যাভারেজের উপরেও অ্যাপ্লিকেবল হবে। তার মানে প্রিভিয়াস অ্যাভারেজ আমার যা থাকবে তার সাথে 5 যোগ করে অ্যান্সার হবে 51। ক্লিয়ার? কোনো কিছু ক্যালকুলেশন করার দরকার নেই। এভারেজ, আগের এভারেজ যা ছিল প্রতিটা সংখ্যার সাথে আমি 5 যোগ করেছি, তাহলে এভারেজের সাথেও 5 যোগ হবে, তাহলে 46 প্লাস 5 কত হবে? 51 হবে তোমার অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট 13, শুধুমাত্র দেখবে ওই প্রতিটি সংখ্যা ভাষাটা লেখা আছে কিনা, যদি ওটা লেখা থাকে তার মানে এভারেজ যেটা হবে সেটাই, এভারেজের সাথে যেটা যোগ করতে বলবে ওটাই হবে তোমার অ্যান্সার। জাস্ট 1 মিনিট। নেক্সট 13 কি বলেছে না, একটি সপ্তম শ্রেণীর 40 জন ছাত্রছাত্রীর গড় বয়স বলেছে 13, ক্লাস 7 এ পড়ে 40 জন ছাত্রছাত্রীর গড় বয়স কত বলেছে? 13। ক্লাস 7 এর 40 জন ছাত্রছাত্রীর গড় বয়স 13। ওই ছাত্রছাত্রী যখন দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে, মানে 10 জন, 40 জনই থাকবে, ফেল পাস ফেলের কিছু বলেনি, মানে যা ছিল ওটাই আমাকে ধরে নিতে হবে। তাহলে ক্লাস 7 থেকে 10-এ উঠে গেছে, মানে কত বছরের ডিফারেন্স হয়ে গেছে? 3 বছরে ওই 40 জনের তখন যখন হবে তখন তাদের গড় বয়স কত হবে? দেখো প্রত্যেক, আমরা কি জানি প্রতি বছর বয়স কি করে 1 করে বাড়ে, সবারই বাড়বে, এমনটা নয় যে আমার বাড়ছে তোমার কমে গেছে সেরকম ব্যাপার, বা তোমার বয়সটা যা ছিল তাই আছে, পরের বছর 2025 সাল এখন চলবে, কাল 2 দিন পর শুরু হবে, তো 2025-এ আমার বয়স 1 বেড়ে গেল, বাকিদের বয়স যা ছিল তাই, ওটা হয় না, বয়স সবসময় সবারই 1 বাড়ে। তারপরে তো 40 জনের প্রতি বছর করে 1 করে বেড়েছে, তাহলে 3 বছরে কি হবে? এভারেজ যা ছিল তাও 3 বাড়বে, 13 ছিল, প্রত্যেকের এভারেজ গড় ছিল 13, 3 বছর পর কি হবে? এভারেজ 16 হবে। ক্লিয়ার? একটু আগেই বললাম। নেক্সট 14, 60টি সংখ্যার গড় 25, যদি প্রত্যেক সংখ্যাকে 5 দ্বারা ভাগ করা হয়, তারপরে এই যে একটু বললাম 25 এভারেজকে 5 দিয়ে ভাগ করবো, তাহলে এভারেজ কি হয়ে যাবে? 5 হয়ে যাবে। তবে নতুন সংখ্যাগুলোর এভারেজ কি হবে? 5 হবে। 15, একটি ক্লাবের 12 জন সদস্যের গড় ওজন 50 কেজি, 18 জন সদস্যের গড় ওজন 60 কেজি, তাহলে ওই ক্লাবের মোট সদস্যের গড় ওজন কত? 12 জনের গড় ওজন কত বলেছে? 50 কেজি। 18 জনের গড় কত বলেছে? 60 কেজি।
12 জনের গড় ওজন 50 কেজি, 18 জনের গড় ওজন বলেছে 60 কেজি, তাহলে ওই ক্লাবের মোট সদস্যের গড় ওজন কত? আমি একটু আগেই বলেছিলাম ক্লাবের সদস্য সংখ্যার উপর অ্যাভারেজ কিন্তু ডিপেন্ড করে না, ডিপেন্ড করে কার উপর? তার রেশিওর উপর। তাহলে রেশিও কত হচ্ছে? 6 দিয়ে 12, 6 দিয়ে 18, 2:3। তাহলে দুজনের কত হচ্ছে এখানে? একজনের গড়ে যদি 50 হয় দুজনের কত হবে? 100। একজনের যদি 60 হয় দুজনের কত হবে? 180। তাহলে যোগ করলে কত হচ্ছে? 100 + 180 মানে 280। বা টোটাল কতজন? 5 জন। তাহলে 5 দিয়ে ভাগ করো, 5 × 5 = 25, 5 × 6 = 30। তাহলে এভারেজ কত হবে? ওই ক্লাবের টোটাল সদস্যের এভারেজ কত হচ্ছে? 56, 56। ক্লিয়ার? 16 বোঝা গেছে? নেক্সট 16। কি বলেছে? সারি দেওয়া 20টি লেবু গাছে 150টি লেবু ফলেছে। টোটাল আমি সারি সারি করে 20টি লেবু গাছে লাগিয়েছি। এই 20টি লেবু গাছে আমার গড়ে 150টি লেবু ফলেছে। তার মানে টোটাল কত হবে? 15 × 30, 3000টা লেবু ধরেছে। সারির প্রথম 5টি গাছে 120টি লেবু ফলেছে। সারির প্রথম 5টা গাছে 120টি করে মানে গড়ে। তাহলে প্রথম 5টা গাছে 120 মানে 12 × 5 = 7, 600 লেবু হয়ে গেছে। বাকি যে গাছগুলো আছে সেগুলোতে গড়ে কতগুলি লেবু ফলেছে? তার মানে বাকি গাছের লেবুর সংখ্যা কত? বিয়োগ করলে কত হবে? 2400। তাহলে বাকি গাছ মানে কত? 20 থেকে 5টা গাছ হয়ে গেছে, বাকি কটা পড়েছে? 15টা। তাহলে 15 দিয়ে ভাগ করে দাও, এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? একশো 60 হবে। 95, ঠিক আছে, 160। তাহলে বাকি 15টা গাছের আমার হচ্ছে লেবু কতগুলো করে পড়েছে? গড়ে 160টি করে ফলেছে। ওকে, কোশ্চেন নাম্বার 17 কি বলেছে দেখো? একটি ক্লাসে 30 জন ছাত্রছাত্রীর গড় ওজন 42 কেজি। 30 জন ছাত্রছাত্রীর গড় ওজন কত বলেছে? 42 কেজি। তারা যদি খেলাধুলা করে প্রত্যেককে নিজেদের ওজন 2 কেজি কমিয়ে দেয়, এই যে প্রত্যেককে 2 কেজি কমাচ্ছে, তাহলে ছিল 42, 2 কেজি কমেছে, তাহলে এখন তাদের গড় ওজন কত হবে? 40 হবে। ক্লিয়ার? অঙ্ক পড়ারই দরকার নেই, শুধু অঙ্কটা একবার দেখে নেবে কি বলেছে, তখনই তোমার মাথায় চলে আসবে। এই জন্য বারবার আমি বলি অঙ্ক যখনই করছো খাতায় অঙ্কটা লিখবে, একবার লেখা বলে তুমি অলরেডি পাবো এই অঙ্কটা, তার মানে ওই প্রসেসে হবে, দেখবে তোমার মাথা নিজেই তোমাকে আউটপুট দিয়ে দেবে। শুধুমাত্র অঙ্কটাকে লিখতে হবে এবং পড়ে বুঝতে হবে অঙ্কটা কি বলছে। 2-3টা অঙ্ক বোঝার পর না নিজেই তোমাকে বলে দিবে এটা কোন প্রসেসে কোন ক্যালকুলেশন হবে। ক্লিয়ার? তাহলে কমিয়ে দেয়, তাহলে ওই ক্লাসের ছাত্রছাত্রীর গড় ওজন কত হবে? এই যে মাইনাস করেছে মানে কি? সবার মাইনাস মানে এভারেজে মাইনাস। নাও নেক্সট 18। কি বলেছে? পি সংখ্যক সংখ্যার গড় বলেছে Q²। পি সংখ্যক সংখ্যা তার গড় বলেছে Q², তার টোটাল কত হবে? PQ² গুণ হবে। আবার কিউ সংখ্যক সংখ্যার গড় বলেছে P², তাহলে এখানে টোটাল কত হবে? QP²। তাহলে মোট যোগফল কত হবে? মোট যোগফল হবে PQ² + QP² টোটাল। আর মোট কতগুলো সংখ্যা? P + Q। তাহলে তোমাকে চেয়েছে কি? সমস্ত সংখ্যার গড়। তাহলে সমস্ত সংখ্যার যোগফল বাই সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে এক্ষেত্রে উপরে দেখো PQ যদি আমি কমন নেই, তাহলে P তো চলে গেল, Q দুটো ছিল, Q লিখেছি, তাহলে Q একটা পড়ে থাকবে, প্লাস এখানে Q চলে গেছে, P দুটো আছে মানে P একটা পড়ে থাকবে, বাই নিচে P + Q। তাহলে উপর নিচ P + Q কেটে যাবে, তোমার এভারেজ কত হবে? সমস্ত সংখ্যার এভারেজ PQ হবে। ক্লিয়ার? এটা বেশ ভালো অঙ্ক, মাঝে মাঝে এক্সামে আসে কিন্তু। নেক্সট আজকের এই ভিডিওর লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 19। কি বলেছে? 15টি সংখ্যার গড় 12, যদি প্রত্যেক সংখ্যার সঙ্গে 4 গুণ করে 2 যোগ করা হয়। এই যে একটু আগে বলেছিলাম যে প্রতিটা সংখ্যার সাথে আমি যাই কন্ডিশন অ্যাপ্লাই করি সেটা এভারেজের উপর অ্যাপ্লাই হবে। 15টি সংখ্যার এভারেজ কত বলে দিয়েছিল? 12। তাহলে 12 বলেছে প্রত্যেক সংখ্যার সাথে 4 গুণ করে 2 যোগ করব, তাহলে এভারেজের সাথেও আমি 4 গুণ 2 যোগ, তাহলে নিউ এভারেজ কত হবে? 12 × 4 = 48 দিয়ে 50। তাহলে ক্লিয়ার? বোঝা গেল এই 19টা অঙ্ক? অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাবে এবং টেলিগ্রাম গ্রুপেও কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে যে কোন অঙ্কটা বুঝতে প্রবলেম হচ্ছে, বা যদি কোনো কিছু প্রবলেম সমস্যা থাকে সেটা আমাকে বলবে। ঠিক আছে? আমি তোমাদেরকে ওই জায়গাটা আমি আবার বুঝিয়ে দেবো বা বলে দেওয়ার চেষ্টা করব।
কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে অঙ্ক যখনই করছো তুমি কিন্তু লিখে লিখে করবে। আমি কিন্তু মাঝে মাঝে খাতা চেক করবো, যে যতজন স্টুডেন্ট আছে আমার, আমি আরবিটারি যাকে খুশি কিন্তু খাতা জিজ্ঞেস করে চেক করবো যে কি করেছো, আমাকে দেখি ছবি তুলে পাঠাও। ওকে, শুধু আমি বলে যাচ্ছি তুমি শুয়ে ভিডিও দেখে নিলে ওইভাবে কিন্তু অঙ্ক হবে না। অঙ্ক যদি শিখতে চাও, এই লাস্ট যতগুলো টোটাল 200টা ভিডিও বলেছে, 200টা ভিডিও তুমি আমার কথা মতন শুনে যাও। যদি অঙ্ক শিখতে না পারো তখন আমাকে 3 মাস 4 মাস 6 মাস পরে আমাকে বলবে যে স্যার আপনি আমাকে বলেছিলেন এইভাবে করতে, আমি করেছি কিন্তু আমার কোনো লাভ হয়নি, এটা তখন আমাকে বলবে। অবভিয়াসলি দেখবে কাজ করবে, তুমি অনেক কিছু শিখতে পারবে। শুধু একটু যে কথাগুলো বলছি বা যে এইগুলো বলছি সেগুলোকে একটু মেনে চলার চেষ্টা করো, ঠিক আছে? ও ভাই, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ওকে, চলো ভাই। Yeah.